প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রাথমিক গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ে ভাগের অধ্যায়ে বিভিন্ন প্রক্রিয়ার ভাগ, সহজ পদ্ধতির ভাগ এবং ভাগের প্রশ্নের অঙ্কগুলো কিভাবে করব সেই বিষয় সম্পর্কে জানবো। তো দ্বিতীয় অধ্যায়ে রয়েছে ভাগ। এখানে ভাগ করার বিভিন্ন প্রক্রিয়া দেখানো হচ্ছে। প্রথমেই ভাগ অঙ্কে এই যে বিভিন্ন অংশগুলো, অর্থাৎ এখানে যে সংখ্যাটিকে ভাগ করা হয় সেটিকে বলা হয় ভাজ্য, এবং যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটিকে বলা হয় ভাজক। এবং ভাগ করার পর যে উত্তরটি আমরা পাই সেটি হলো ভাগফল। অনেক ক্ষেত্রে ভাগ করার পর অবশিষ্ট কিছু বা কোনো সংখ্যা থেকে থাকে, সেই অবশিষ্ট সংখ্যাটি হলো ভাগশেষ। অর্থাৎ সেই হিসেবে একটি সূত্রে আমরা দেখব এখন, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান ভাজ্য। ভাজ্য মানে হলো মূল সংখ্যাটি, যে সংখ্যাটিকে অন্য কোনো একটি সংখ্যা দ্বারা ভাগ করা হয়। যেমন এখানে এই যে ৩৮,৫০০, এই সংখ্যাটিকে ভাজক মানে হলো যাকে দিয়ে ভাগ করা হয়। ৬৮৭ দিয়ে যদি ভাগ করা হয় সেক্ষেত্রে ভাগফল পাওয়া যাবে ৫৬ এবং অবশিষ্ট থাকবে ২৮। এই অবশিষ্ট সংখ্যাটি হলো ভাগশেষ। তার মানে ভাজ্য নির্ণয়ের সূত্র হলো ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এবারে আমরা ভাগ করার কিছু সহজ নিয়ম দেখব। যেমন কোনো একটি সংখ্যাকে যদি ১০, ১০০ অর্থাৎ শূন্যযুক্ত সংখ্যা দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে আমরা খুব সহজেই ভাগগুলো করতে পারি। যেমন এখানে ২৪১২ সংখ্যাটিকে ১০ দ্বারা ভাগ করব। এখানে ১০-এ শূন্য রয়েছে একটি, আবার নিচের অঙ্কটিতে শূন্য রয়েছে দুটি, অর্থাৎ এখানে ১০০। তো শূন্যকে বিবেচনা করে কিন্তু আমরা ভাগগুলো খুব সহজে করতে পারি। যেমন একটি শূন্য হলে ডান পাশ থেকে এক ঘরকে বাদ দিব। তো ডান পাশের এই একটি সংখ্যাকে যদি আমরা বাদ দিই, আমার উত্তর হবে ২৪১, অর্থাৎ ভাগফল হবে ২৪১। এবং যে সংখ্যাটি আমি বাদ দিয়েছিলাম ২, সেই ২ হবে অবশিষ্ট সংখ্যা, অর্থাৎ ভাগশেষ। আবার পরের অঙ্কটিতে ১০০ দ্বারা ভাগ, অর্থাৎ দুটি শূন্য। দুটি শূন্য হলে আমরা ডান পাশ থেকে দুটি সংখ্যাকে বাদ দিব। তাহলে ডান পাশ থেকে দুটি সংখ্যাকে যদি বাদ দিই, আমার বাকি রইল ৩২। তার মানে আমার উত্তর হবে, অর্থাৎ ভাগফল হবে ৩২ এবং ভাগশেষ ৬৪। তার মানে আমরা বুঝলাম, যতটা শূন্য হবে ডান পাশ থেকে ততটা শূন্যের, অর্থাৎ ততটা ঘরকে বাদ দিয়ে আমরা ভাগফল নির্ণয় করতে পারি। যে আমাদের বেশ কিছু অঙ্ক দেওয়া আছে যেগুলো ১০ এবং ১০০ দ্বারা ভাগ করতে হবে। তো এই অঙ্কগুলো আমরা খুব সহজে করতে পারি। যেমন ১০-এ একটি শূন্য, তাহলে একটি শূন্য মানে ডান পাশ থেকে যদি আমি একটি সংখ্যাকে বাদ দিই, এখানে উত্তর হবে, অর্থাৎ ভাগফল হবে ৫৩ এবং ভাগশেষ হবে ৬। ভাগফল ৫৩, ভাগশেষ ৬। খুব সহজে আমরা করে নিলাম। আবার দুটি শূন্য থাকলে ২ ঘর আগে কমা দিব বা ২ ঘর আগে বাদ দিব, তাহলে ভাগফল হবে ৬৪, ভাগশেষ ০ মানে থাকবে না। তো অন্য একটি অঙ্কে যদি আমরা একটু চেষ্টা করি, দুটি শূন্য মানে ২ ঘর আগে আমরা কমা দিতে পারি। তো ডান পাশ থেকে ২ ঘর আগে যদি আমরা কমা দিই, এই ২ শূন্যের জন্য, অর্থাৎ এই ২ শূন্যের জন্য আমরা ২ ঘর আগে আলাদা করে নিলাম। তাহলে আমার উত্তর হবে ৫৭৫ ভাগফল, অর্থাৎ এই ভাগটির উত্তর হবে ৫৭৫ এবং ভাগশেষ হবে ৬০। তো এভাবে শূন্যওয়ালা সংখ্যাগুলো কিন্তু খুব সহজে ভাগ করা যায়। অর্থাৎ যতটা শূন্য ডান পাশ থেকে তত ঘর আগে উত্তর খুঁজে নিতে হবে। তত ঘর আগে একটি কমা দিয়ে সামনের অংশটা ভাগফল, পেছনের অংশটা ভাগশেষ। এই যে সামনের এই অংশটা, অর্থাৎ ২ ঘরকে যদি আমরা বাদ দিই, এই সামনের অংশটা হবে ভাগফল, পেছনের অংশটা হবে ভাগশেষ। এবারে ভাগ সম্পর্কিত বিভিন্ন সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি সেই বিষয়ে আমরা দেখব। অনুশীলনীতে আমাদের কিছু প্রশ্নের অঙ্ক দেওয়া আছে, তবে এখানে ৩ নম্বরে যে ভাগ করো দেওয়া আছে, এখানে ১০, ১০০ দ্বারা ভাগ করতে হবে। তো এই অঙ্কগুলোর উত্তর কিন্তু আমি ভাগ অঙ্ক না করে মুখে হিসেব করেও বলে দিতে পারি। যেমন এখানে একটি শূন্য রয়েছে, অর্থাৎ ১০ দ্বারা একটি শূন্য মানে আমরা এক ঘর আগে আলাদা করব, তাহলে ভাগফল হবে ৬৯ এবং এটি হবে ভাগশেষ, মানে ভাগশেষ ৫। আবার ৪ নম্বর অঙ্কটিতে যেহেতু দুটি শূন্য, তাহলে আমরা যদি দুটি শূন্য ডান পাশ থেকে দুটি ঘরকে আলাদা করি, ভাগফল হবে
94, ভাগশেষ 0। আবার 5 নম্বর অঙ্কটিতে যেহেতু দুটি শূন্য, তাহলে ডান পাশ থেকে 2 ঘর আগে যদি আমি আলাদা করি, এই যে আমার ভাগফল হবে 548 এবং ভাগশেষ 26। তো আমরা কিন্তু ভাগ অঙ্ক না করে উত্তরগুলো বলে দিচ্ছি। এবার আমরা প্রশ্নের অঙ্কগুলো অনুশীলন করব। প্রশ্নের অঙ্কগুলো অনুশীলন করার জন্য কিন্তু প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়তে হবে এবং প্রশ্নে কি নির্ণয় করতে বলা হচ্ছে সেই বিষয়টি খুঁজে বের করতে হবে। প্রথম প্রশ্নটি হলো, কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? কততম দিনে, এখানে দিন নির্ণয় করার কথা বলা হচ্ছে। তবে কততম মানে হচ্ছে ক্রমবাচক সংখ্যায় আমাদের উত্তর নির্ণয় করতে হবে, যেহেতু এখানে তম বলা আছে। ক্রমবাচক সংখ্যা আমরা জানি প্রথম, দ্বিতীয়, পঞ্চম, এ ধরনের ক্রমবাচক সংখ্যায় আমরা উত্তরটি নির্ণয় করব। যেহেতু এখানে দিন নির্ণয় করার কথা বলা হচ্ছে, দিনকে আমরা খাতার ডান পাশে লিখে নিব। ডান পাশ বলতে অর্থাৎ যেহেতু উত্তর এ পাশে আসে, তাহলে আমরা খাতার ডান পাশে দিন লিখে নিলাম। অর্থাৎ 650 গ্রাম চালে চলে একদিন। তাহলে আমার কাছে চাল আছে মোট 98,000 গ্রাম। এই 98,000 গ্রাম চাল দিয়ে কতদিন চলবে? তো এক্ষেত্রে এই অধ্যায়ে যেহেতু ভাগের অধ্যায়ে আমরা বুঝে নিলাম যে ভাগ অঙ্ক হবে, তবে পরীক্ষায় কিন্তু আমাদের সব অধ্যায়ের অঙ্কগুলো একত্রে আসবে। সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো গুণ বা ভাগের কাজ হবে কিনা? একটি বিষয় হলো, এখানে দুটি সংখ্যা যদি একের চেয়ে বড় হয়, একের চেয়ে বড় বলতে আমরা যে সংখ্যা প্রতীকগুলো জানি 0 থেকে 9, পৃথিবীর সকল সংখ্যার মধ্যে এখানে সবচেয়ে ছোট সংখ্যা হলো 1। তো এখানে এই দুটি সংখ্যা যদি একের চেয়ে বড় হয়, 650, 98,000 দুটি সংখ্যাই কিন্তু একের চেয়ে বড়। দুটি সংখ্যায় যদি একের চেয়ে বড় হয়, সেক্ষেত্রে মনে রাখতে হবে ভাগ করতে হবে। অর্থাৎ ভাগ বা গুণ হবে কিনা সেটি আমরা বুঝবো, দুটি সংখ্যায় যদি একের চেয়ে বড় হয় সেক্ষেত্রে ভাগ করতে হবে। তো ভাগ করার আমরা চেষ্টা করি, ভাগটি আমি এখানে করে দেখিয়েছি। বাট ভাগটি করার কারণ হলো, এখানে ভাগশেষ থাকবে। অর্থাৎ 98,000 গ্রাম ডাল দিয়ে 150 দিন চলার পরেও আরো 500 গ্রাম চাল অবশিষ্ট থাকবে। এই যে 500, এটি হলো 500 গ্রাম চাল অবশিষ্ট থাকবে। তো এখানে একটি বিষয় হলো, 150 দিন চলবে, তবে 500 গ্রাম চাল অবশিষ্ট থাকবে। এই যে 98,000 গ্রাম, সেখান থেকেই কিন্তু আমার 500 অবশিষ্ট, এই জন্য 500 হলো চাল, মানে অর্থাৎ 500 গ্রাম চাল অবশিষ্ট থাকবে। এখন 150 দিন চলার পরেও আরো 500 গ্রাম চাল অবশিষ্ট থাকবে, যেই চাল দিয়ে আমি পরের দিনও চালাতে পারবো, অর্থাৎ আরো একদিন বেশি চলবে। এজন্য আমরা কি করলাম, আমরা 150-এর সাথে আরো একদিন যোগ করে দিলাম। তার মানে 151তম দিনে চাল শেষ হবে, কারণ আমাদের এখানে বলা হচ্ছে কততম দিনে চাল শেষ হবে। তো যেহেতু বাকি রইল, সেই বাকি চালও শেষ হতে কিন্তু পরের দিন সময় লাগবে। অর্থাৎ 150 দিন চলার পর আরো একদিন গেলেই পরের দিনেই আমার চাল শেষ হবে। এবার আমরা পরের প্রশ্নটি একটু করব। একটি বই তৈরি করতে 128টা কাগজ লাগে, আমাদের কাছে 60,000 কাগজ আছে, এই 60,000টা কাগজ দিয়ে কটি বই তৈরি করা যাবে? কটি বই, আমাদের এখানে বই নির্ণয় বা বইয়ের সংখ্যা নির্ণয় করার কথা বলা হচ্ছে। তাহলে বইকে আমরা খাতার ডান পাশে লিখে নেব, যেহেতু ডান পাশেই কিন্তু আমাদের উত্তর আসে। এই প্রশ্নের অঙ্কগুলো করার জন্য ডান পাশটা সতর্কভাবে লিখতে হবে, ডান পাশে কিন্তু আমাদের উত্তরটি আসে। তাহলে 128টা কাগজ দিয়ে তৈরি করা যায় একটি বই, যেহেতু বই নির্ণয় করার কথা বলা হচ্ছে, বইটাকে আমরা ডান পাশে লিখলাম। তাহলে 60,000টা কাগজ দিয়ে কটি বই তৈরি করা যাবে? গুণ হবে নাকি ভাগ? আমি একটি কথা বলেছি, একের চেয়ে দুটি সংখ্যায় যেহেতু বড়, তাহলে অবশ্যই ভাগ। এখানে 128 এবং 60,000 দুটি কিন্তু একের চেয়ে বড়, তাহলে ভাগ করে নেব। ভাগ করে আমরা উত্তর পেলাম 468টি বই তৈরি করা যাবে, তবে 96টি কাগজ অবশিষ্ট থাকবে, তবে আমার বই হবে 468টি বই আমি তৈরি করতে পারবো। এবারে 3 নম্বর প্রশ্নটি একটু পড়ি। একটি কোম্পানির ব্যবসায় 95,200 টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো। যদি প্রত্যেক বলতে একজন কর্মচারী 800 টাকা করে পান, তাহলে কর্মচারীর সংখ্যা কত? এখানে কর্মচারী নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে কর্মচারীর খাতার ডান পাশে লিখে নিব
এই 800 টাকায় পায় কিন্তু একজন কর্মচারী। তাহলে এই টোটাল টাকা অর্থাৎ 95,200 টাকা কয়জনে পাবে? যেহেতু 800 এবং 95,200 দুটা সংখ্যাই কিন্তু একের চেয়ে বড়, এবং আমরা জানি দুটি সংখ্যা একের চেয়ে বড় হলে কিন্তু ভাগ হবে। তো ভাগ করে আমরা উত্তর পেলাম 119 জনে এই টাকাগুলো পাবে, অর্থাৎ 119 জনের মধ্যে এই টাকা ভাগ করে দেওয়া যাবে। 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে একজন লোক প্রতি মাসে 850 টাকা সঞ্চয় করে, সঞ্চয় মানে জমা করে, প্রতি মাসে অর্থাৎ এক মাসে। এখন কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? মানে সে প্রতি মাসে 850 করে করে যদি সঞ্চয় করে, 50,000 সঞ্চয় করতে তার কত মাস লাগবে, অর্থাৎ মাস আমাদের নির্ণয় করতে হবে মাস। তাহলে আমরা লিখে নিলাম 850 টাকা সঞ্চয় করে এক মাসে। মাসটা খাতার ডান পাশে লিখবো, যেহেতু আমাদের উত্তর নির্ণয় করতে হবে মাসে, উত্তরটা অবশ্যই খাতার ডানে থাকবে। তাহলে আর 850 টাকা সঞ্চয় করে এক মাসে, এই 50,000 সঞ্চয় করতে তার কত মাস লাগবে? তাহলে দুটি সংখ্যা একের চেয়ে বড়, তাহলে ভাগ হবে, ভাগ করে আমরা উত্তর পেলাম 58 মাস। এখানে একটি বিষয় হলো 58 মাস সঞ্চয়ের পরও এই 700 টাকা তার অবশিষ্ট থাকবে, অর্থাৎ আরো 700 টাকা সে সঞ্চয় করতে পারবে, যে টাকাটা সে পরের মাসে সঞ্চয় বা জমা করতে পারবে। 700 টাকা কিন্তু 50,000 টাকারই অংশ। এজন্য যেহেতু আমাদের মোট 50,000 টাকার কথা বলা হচ্ছে, অর্থাৎ কততম মাসে 50,000 টাকা সঞ্চয় করা যাবে, তাহলে 58 মাস সঞ্চয়ের পরেও আরো 700 টাকা অবশিষ্ট থাকে, সেই 700 টাকা সেই পরের মাসে সঞ্চয় করতে পারবে, অর্থাৎ আরো এক মাস বাড়বে, অর্থাৎ 58 সাথে এক মাস যোগ করে 59তম মাসে সে যে তার 50,000 টাকা সঞ্চয় অতিক্রম করবে। তো এক যোগ করার মানে হলো ওই অবশিষ্ট টাকার জন্য কিন্তু আরো এক মাস বাড়বে, সেজন্য আমরা এক যোগ করে নিয়েছি। এবারে সর্বশেষ অঙ্কটি করার জন্য প্রশ্নটি করব। 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি বাক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়, এরকম 43,548টি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন? বাক্স অর্থাৎ আমাদের এখানে বাক্স নির্ণয় করার কথা বলা হচ্ছে, তাহলে বাক্সকে আমরা খাতার ডান পাশে লিখে নিই। 250টি বস্তু প্যাকেট করা যায় একটি বাক্সে, আমার মোট বস্তু হচ্ছে 43,548টি। এখানে দুটি সংখ্যাই কিন্তু একের চেয়ে বড়, তাহলে অবশ্যই ভাগ ভাগ করে আমরা উত্তর পেলাম 174টি বাক্স, অর্থাৎ 174টি বাক্সে এই বস্তুগুলো প্যাকেট করা যাবে, আরো 48টি বস্তু কিন্তু অবশিষ্ট থাকবে। তো এভাবে প্রশ্নের অঙ্কগুলো করার জন্য কিন্তু তোমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে, কি আমাদের নির্ণয় করতে বলছে, অর্থাৎ যা আমাদের নির্ণয় করতে বলবে সেই বিষয়টিকেই আমরা খাতার ডান পাশে সাজাবো, তাহলে আমাদের অঙ্কের লাইনটি খুব সহজেই সাজানো হয়ে যাবে। তো আশা করি ভাগের অধ্যায়ের প্রশ্নের অঙ্কগুলো বিশেষ করে খুব সহজে তোমরা বুঝতে পেরেছো, এবং 10, 100 দিয়ে যে ভাগগুলো সহজ প্রক্রিয়ার ভাগ, এই ভাগগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।